সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকে আমাদের পর্বে স্টুডিওতে অতিথি হিসেবে দুজন উপস্থিত আছেন। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর অমল কুমার চৌধুরী, যিনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও কার্ডিয়াক হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল নূর সায়েম, যিনি সহকারী অধ্যাপক ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আছেন ঢাকা মেডিকেল কলেজে। এবং আপনাদের সাথে থাকবো আমি ডক্টর আরফিন সুলতানা। আমাদের দুজন বিশেষজ্ঞ অতিথির পরিচয় জেনেছেন, এবং আমাদের যেহেতু লাইভ অনুষ্ঠান, আমাদের অতিথির কাছে অনেক সময় দর্শকদের প্রশ্ন থাকে, সেটা থাকলে আমাদেরকে জানাতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভও। স্যার, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুভ সকাল দর্শকবৃন্দকে। জি, আপনি যেহেতু হৃদরোগ বিশেষজ্ঞ, আমরা একটু একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি অফ স্ক্রিনে বলছিলেন যে ওয়ার্ল্ড হার্ট ডে গিয়েছে খুবই রিসেন্টলি, এবং যে কোনো একটা, যখন আমরা বলি যে একটা দিবস বা একটা মাস যখন উদযাপিত হয় কোনো একটা রোগের জন্য, সচেতনতা বৃদ্ধির জন্য, এবং সবসময় এটার বিষয়ে একটা প্রতিপাদ্য থাকে। সো যখন আমাদের কাছে বিশেষজ্ঞরা আসেন, আমরা ওই বিষয়টাতে একটু জানতে চাই। সো প্রথমে ওই আলোচনাটা একটু করতে চাই। ওয়ার্ল্ড হার্ট ডেতে এবার আসলে আপনাদের প্রতিপাদ্য বিষয় কী ছিল এবং কী কী কর্মসূচি আপনারা পালন করেছেন? ধন্যবাদ আপনাকে। যদিও ডেটা একটু 2-1 সপ্তাহ পিছায় চলে গেছে, সেদিন করতে পারলে খুব ভালো হতো। এবার ওয়ার্ল্ড হার্ট ডে মানে হচ্ছে যে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান হার্ট অ্যাসোসিয়েশন, যত বড় বড় তাবৎ অ্যাসোসিয়েশন আছে হার্টের, তারা মিলে একটা থিম তৈরি করে গত এক বছরের রিসার্চ এবং অবজারভেশন দিয়ে। তো এবার ছিল যে ডন্ট মিস এ বিট, মানে প্রতিটা হার্টবিটের যত্ন নিন। বাংলায় করলে প্রতিটা হার্টবিটের যত্ন নিন, মানে ডন্ট মিস এ বিট, একটা বিটও মিস করা যাবে না। আর সাবটাইটেল ছিল যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, স্ট্রেস ম্যানেজমেন্ট, ফুড ম্যানেজমেন্ট, মানে জাঙ্ক ফুড না খেয়ে হেলদি ফুডের উপর খুব জোর দিয়েছিল। 4টার মধ্যে 3টা বললাম, আর লাস্টেরটা ভেরি ইম্পর্টেন্ট, যে রেগুলার চেক আপ, যাতে বিট মিস না হয়, এই জন্য রেগুলার কার্ডিয়াক চেক আপ তারা একটা প্রোটোকল করে দিয়েছে। সেটা ডিটেল যারা যখন দরকার হবে তখন তারা যাবে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। এবারকার যে ডন্ট মিস এ বিট, প্রতিটা আমরা আমাদের দেশে আমরা কার্ডিয়াক সোসাইটি থেকে এটা বাংলায় প্রতিপাদ্য করেছি যে প্রতিটা হৃৎস্পন্দনের যত্ন নিন, প্রতিটা, যাতে একটা হৃৎস্পন্দনও অনিয়মিত এবং মিস না হয়, যাতে আমরা অসুস্থ না হয়ে পড়ে, হার্ট যাতে না অসুস্থ না হয়। এর প্রতিপাদ্য হিসেবে বলা হচ্ছে যে ইয়াং যারা, তাদের মধ্যে প্রবণতা বেশি, এই জন্য তাদেরকে প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে বলা হয়েছে। 10,000 স্টেপ হাঁটতে বলা হয়েছে প্রতিদিন। বয়স্কদের, ইয়াংদের জিম অথবা জগিং করতে বলা হয়েছে। সেকেন্ড বলা হয়েছে যে স্ট্রেস একটা ইমার্জিং রিস্ক ফ্যাক্টর অফ দ্য ইয়াং জেনারেশন। স্ট্রেস কীভাবে ম্যানেজ করা যায়, মেডিটেশন অথবা এনি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করে স্ট্রেসটা ম্যানেজ করতে বলা হয়েছে। থার্ড বলা হয়েছে প্রচুর ভেজিটেবল, শাকসবজি, ফলমূল, এগুলা রিপ্লেস করতে হবে মাছ, মাংস বা রেড মিট, পার্টিকুলারলি রেড মিট এবং ফ্যাটি ডায়েটকে। এই 3টা গেল। আর 4 নম্বর বলা হচ্ছে যে একটু চেক আপ করতে হবে ইয়ারলি, কিছু না হলেও একটা ইকো, একটা ইটিটি। এগুলা গভর্নমেন্ট হসপিটালে 500 টাকা 1000 টাকায় হয়ে যায়, প্রাইভেট হসপিটালে 2000-2500 টাকায় হয়ে যায়। এটা যদি একটু আগে করা যায়, তাহলে আগে যদি অসুখ ধরতে পারি, আপনি জানেন যে সময়ের 1 ফোঁটা সময়ের 10 ফোঁট, আগে ক্যান্সারও ভালো হয়ে যাচ্ছে, তাই না? অনেক ক্যান্সার এখন প্রাথমিক স্টেজে ধরা পেলে ভালো যায়। এরকম হার্ট ডিজিজও প্রথমে ধরা পেলে মেডিসিনেও ভালো হতে পারে। একটা এনজিওগ্রাম করে দেখা যেতে পারে ব্লক 90% ব্লক বা 70% ব্লকের ট্রিটমেন্ট আর 100% বন্ধ। একটু আগে আমাকে একটা আমাদের এখানকার স্টাফ দেখালো যে 100% ফার্স্ট রক্তনালী 100% বন্ধ। এটা খোলা যাবে কি যাবে না, কত কঠিন হয়ে গেল না? মানে সেক্ষেত্রে আমরা এই প্রতিপাদ্যগুলো যদি ফলো করতে পারি, সেক্ষেত্রে প্রিভেনশন করা যাচ্ছে। এবং যে বিষয়গুলো আপনি মেনশন করেছেন আসলে খুবই সিম্পল, এবং আমরা সবসময় যে একটা কথা বলি লাইফস্টাইল মডিফিকেশন, বা আমাদের জীবনযাত্রার যে অভ্যাসগুলো সেগুলোকে একটু পরিবর্তন করে যদি একটু হেলদি লাইফস্টাইলের দিকে যায়, তাহলে কিন্তু এই হৃদরোগের মতো ইমার্জিং এবং কঠিন একটা রোগকে প্রিভেনশন করা যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। ডক্টর আব্দুল নূর সায়েম, বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আপনি কাজ করছেন। সো আমরা প্রথমে আসলে একটু, আমরা তো জানি মেডিসিনের রোগ নিয়ে বিভিন্ন স্পেশালিটি কাজ করে থাকে। সো বক্ষব্যাধি যেহেতু নিশ্চয়ই আপনারা শ্বাসতন্ত্রের বা লাংসের কথা বলি, বা শ্বাসতন্ত্রের অন্যান্য যে অর্গানগুলো আছে সব কিছু মিলিয়ে নিশ্চয়ই বিভিন্ন রোগ নিয়ে আপনারা চিকিৎসা দিয়ে থাকেন। সো বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে আসলে আপনারা কী কী রোগী চিকিৎসা দেন, সেটার বিষয়টা আগে একটু জানতে চাই। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাকে। আমরা আসলে বক্ষব্যাধি রেসপিরেটরি মেডিসিন, এটা আরেকটা নাম হচ্ছে পালমোনোলজি। এখানে শ্বাসতন্ত্র
হলো নাক থেকে শুরু করে মুখগহ্বর থেকে ফ্যারিংস, তারপর হচ্ছে ট্রাকিয়া, দুই পাশে দুটা লাংস বা ফুসফুস রয়েছে, এর পুরো অংশটারই যেই ধরনের রোগ রয়েছে সেগুলো নিয়ে আমরা মূলত চিকিৎসা করে থাকি। এছাড়াও বক্ষব্যাধি বিশেষজ্ঞ যারা, তারা আমরা জানি যে কিছু কিছু মানুষের নাক ডাকার সমস্যা, যেটাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি, এই স্লিপ মেডিসিনটাও এখন পালমোনোলজির অন্তর্ভুক্ত এবং আমরা এটারও চিকিৎসা দিয়ে থাকি। জি, আমরা যদি একটু রোগগুলো সম্পর্কে একটু ভাগ ভাগ করে জানতে চাই, কি কি ধরনের রোগগুলো আপনারা দেখছেন? শুরুতেই তো আমি আরেকটা বিষয় বলতে চাই যে আসলে আমাদের এই ষড় ঋতুর এই দেশে আমরা এখন হেমন্তকাল পার করছি। এখানে একরকম দিনের বেলা তাপমাত্রা থাকে, রাতে আরেক রকম তাপমাত্রা থাকে, তারপরে আসছিল শীতকাল। এই যে ঋতুর পার্থক্যের জন্য আমাদের কিছু কিছু রোগ, যেগুলো বিশেষ করে আমাদের এই ফুসফুসের Seasonal যে এবং রোগগুলো সিজনাল আছে। জন্য, জি। বিশেষ করে আমাদের এই যেসব বিষয় কাশি, সর্দি, শ্বাসকষ্ট এগুলো বেড়ে যায়। তাহলে আসলে এই সময়টা আমাদের অত্যন্ত সময় উপযোগী, এটা আলোচনা বলতে পারি আমরা, যে এই অবশ্যই। সময়ে এই রোগীদের জন্য এটা আমাদের আসলে উপকৃত হবেন ওনারা। আমরা মূলত যেসব হয় যে কিছু ডিজিজ হয় একিউট, মানে একদম অল্প সময়ের জন্য আসে, আবার চিকিৎসা ভালো হয়। আর কিছু হচ্ছে লম্বা সময় ধরে চিকিৎসা করতে হয়, যেটাকে আমরা ক্রনিক বলে থাকি। একিউট যেমন আমাদের হঠাৎ করে একটা হাঁচি কাশি শুরু হয়ে গেল, একিউট রাইনোসাইনোসাইটিস, রাইনাইটিস, একিউট সাইনোসাইটিস। আবার একটু কাশি হচ্ছে শুধু, ড্রাই কফ, যেমন কাফ ভেরিয়েন্ট অ্যাজমা বলে একটা আছে, যেখানে শুধু কাশতেই থাকে কিন্তু অন্য কিছু থাকে না। সেই সাথে আমাদের সবচেয়ে বেশি যেটা আমরা বা পরিচিত আমাদের, যেটা আমরা জানি যে নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস, এগুলোতে ইনফেকশনের ফলে হয়ে থাকে। আমরা কমনলি যেটা জানি যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, সাধারণত আমাদের পরিবেশ থেকে, আমাদের সোসাইটি থেকে আমরা যে ইনফেক্টেড হই ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে, মূলত আমরা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হয়ে থাকি, এটাকে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলে। যেটা সাধারণত প্রেজেন্ট করে আমাদের কাছে কাশি থাকে, কাশির সাথে স্পুটাম বা কফ বের হবে, সাথে জ্বর থাকে, কখনো কখনো উচ্চ মাত্রার জ্বর, সাথে বুকের ব্যথা থাকতে পারে। তো এসব নিয়ে যখন প্রেজেন্ট করে, এটাকে আমরা মোটামুটিভাবে যদি একটা চেস্ট এক্সরে করি, সেখানে আমরা শ্যাডো থাকে কোনো একটা পাই, তাহলে এইটা মিলে হচ্ছে নিউমোনিয়া। এই নিউমোনিয়াটা আমাদের কমিউনিটিতে কিছু কিছু জীবাণু যেগুলো আক্রমণ করে, আমরা এর মধ্যেও যে আমরা একটা অভিজ্ঞতা আমাদের আছে যে কোভিড নিউমোনিয়া, সেটাও কিন্তু একটা নিউমোনিয়া ছিল, ভাইরাল নিউমোনিয়া। আচ্ছা, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন জি। কারণে এটা তৈরি হতে এটা হতে পারে, বাট পারে। স্পেশালি কমিউনিটি অ্যাকর্ডের মধ্যে আপনি বলছেন ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বেশি ব্যাকটেরিয়াল হচ্ছে। ইনফেকশনটা বেশি হয়, এবং সেখানে যেটা হয় যে জ্বরটা একটু বেশি থাকবে এবং কফ বের হবে। আমরা একটা রাস্টি স্পুটাম বলি, মানে কফটা একটু লালচে ধরনের হয়, রক্ত থাকে না কিন্তু লালচে ধরনের হবে। একটু স্মেলটা যেমন মরিচার, যে আমরা লোহার মধ্যে যে মরিচা বললে পানি পড়লে যেখানে একটা মানে স্মেল থাকে, সেই স্মেলটা থাকে। সাথে কখনো কখনো বুকে ব্যথা থাকতে পারে। বুকের ব্যথাটা অনেক সময় তীব্র ব্যথা হয়, যেটাকে আমরা স্টেভ ইনজুরির মতো, যেমন জোরে ছুরি মারলে যেই ধরনের ব্যথা হয়, অর্থাৎ এটা একটা প্লুরিসির জন্য এই ব্যথাটা হয়। তো এই ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, তবে এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নেই। এটা চিকিৎসায় সঠিক সময়ে চিকিৎসা করলে কোনো কমপ্লিকেশন ছাড়াই, প্রপার অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, অথবা আমরা যেটা জ্বরের জন্য সাধারণ প্যারাসিটামল এই ধরনের খাই, সাথে প্রপার অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে যথাসময়ে। যদি প্রয়োজনে কখনো কখনো হাসপাতালে ভর্তি হওয়া লাগে, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার কিছু আবার ক্লাসিফিকেশন করা হয়, যেখানে 4 ভাগে ভাগ করে আমরা দেখি যে আসলে হসপিটালে ভর্তি করা লাগবে কি লাগবে না। যদি এমন হয় যে হসপিটালে ভর্তি করা ইনজেক্টেবল ইনজেকশন যদি দিতে, মানে ইনজেকশন যদি দিতে হয়, সিভিয়ারিটি যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়া লাগবে এবং তাদেরকে ইনজেকশন যথাযথভাবে দিতে পারলে। আর অধিকাংশেরই আসলে হাসপাতালে ভর্তি হওয়া লাগে না, যেটা যদিও পরিবারের রোগটা খুব সাথে কমন, থেকেই কিন্তু এটা ট্রিটমেন্টটা সবসময় যে হসপিটাল বেসড খুবই, হয় হ্যাঁ এরকম জি, না। এটা জি। কমন একটা বিষয়, কিন্তু এটাকে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি একটা বিষয় হচ্ছে যে এই ইনফেকশনগুলো প্রিভেন্টও করা যায় আমরা যদি স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে চলি। সেই সাথে নিউমোনিয়ার ভ্যাকসিনও আছে, সেটাও যদি আমরা দেই, তাহলে আমরা এগুলো থেকে আসলে সহজেই বেঁচে থাকতে পারি। জি, আর যেহেতু ইনফেক্টেড রিলেটেড ডিজিজের কথা বলছেন, আমরা জানি যখন উইন্টার সিজনটা আসে, অনেকেই কিন্তু যেগুলো আছে খেজুরের রস বা এই ধরনের খাবারগুলো থেকেও কিন্তু কিছু ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে। এই বিষয়ে সচেতনতার জন্য দর্শকদের কিছু বলতে চান কিনা? জি, এটা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয়। আপনি যেটা বললেন যে আমাদের নিপা ভাইরাস দিয়ে আক্রমণটা হয়ে থাকে, এটা আপনারা জানেন যে বাদুড়ের মাধ্যমে এই যে খেজুরের রস যে ওপেন থাকে, যেখানে ওখানে আক্রমণ হয়। আমরা যখন আবার এটাকে অনিরাপদভাবে গ্রহণ করি,
তখন সেই নিপা ভাইরাস দিয়ে আমরা আক্রান্ত হতে পারি। নিপা ভাইরাসের যে নিউমোনিয়া সেটা আক্রান্ত হয়, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এইটা সঠিক সময়ে চিকিৎসা শুরু করলেও এর মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। যার ফলে আমাদেরকে পার্সোনাল হাইজিন, যেটা আমি বলছিলাম যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া থেকে বাঁচতে হলে যেভাবে আমাদের এটা মেনটেন করতে হবে, আমরা কখনোই এই খোলা খেজুরের রস বা এগুলো যেটাকে আমরা মনে করছি যে সবচেয়ে ইনফেকশন হওয়ার যে মেইন সোর্স, এটাকে আসলে আমরা অ্যাভয়েড করতেই হবে। অ্যাভয়েড করলেই আমরা এটা থেকে বেঁচে থাকতে পারি, নতুবা এর মৃত্যু ঝুঁকি খুবই বেশি। এটা বলা যায় যে চিকিৎসার আগেই এটা প্রিভেন্ট করাটাই হলো জরুরি। মেইন জিনিস। জি, অনেক ধন্যবাদ। আর সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন, আমরা যদি একটু হাইজিনটা মেইনটেইন করি, ফুডটা যদি আমরা সিকিউর করে জি, খাই সিকিউর তাহলে ফুড এটা আমাদেরকে আসলে এই নিপা ভাইরাস থেকে বাঁচাবে। জি, অবশ্যই। দীর্ঘমেয়াদী রোগের ব্যাপারে আপনার কাছ থেকে জানতে আসবো, তার আগে ডক্টর অমল কুমার আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যেহেতু হার্ট ডিজিজ বা হৃদরোগ আমরা বলি যে নন কমিউনিকেবল ডিজিজগুলোর মধ্যে খুবই রাইজিং অ্যান্ড ইমার্জিং একটা প্রবলেম, স্পেশালি আমাদের দেশের মতো দেশগুলোতে। সো আমরা সবসময় প্রিভেনশনের উপর জোর দিচ্ছি, কিন্তু প্রিভেনশনটাকে আসলে যখন আমরা গুরুত্ব দিতে যাই আমাদেরকে মানুষের সামনে প্রেজেন্ট করতে হয় কেন এটা এত গুরুত্বপূর্ণ। সো আমাদের দেশে আসলে এই হার্ট কন্ডিশনগুলো নিয়ে কী ধরনের রোগীরা আসলে ফেস করছেন এবং নাম্বারটা কীরকম, বা আপনি যেরকম বলেছেন ইয়াং মানুষরা বেশি এফেক্টেড হচ্ছেন, সেটার কোনো কারণ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি এটা ইমার্জিং, লাইক আমার কলিগ যেমন বললো যে নিউমোনিয়া, জ্বর, সর্দি কাশির মতো এখন হার্ট অ্যাটাক হচ্ছে, এবং ইয়াংদের মধ্যে এটা খুব আতঙ্কজনক যে একটা ইয়াং লোক, একটা ইয়াং পারসন, একটা ফ্যামিলির আর্নিং, একটা ফ্যামিলির মাথা, এবং এর যে মৃত্যু ঝুঁকি অনেক বেশি, হার্ট অ্যাটাকের মৃত্যু ঝুঁকি অনেক বেশি, 70-75%। মানে ইয়াং বয়সে যদি কেউ হৃদরোগে আক্রান্ত এই হয়, ক্ষেত্রে এই ফ্যামিলিটার জন্য বিরাট আতঙ্ক, বিরাট একটা মানে সে একবারে দিশাহারা হয়ে যাবে, একটা আর্নিং পারসন। এবং এটা আপনি জানেন যে হার্ট অ্যাটাকের ঝুঁকি 9:1, 50 বছরের আগে মেল ফিমেল, মানে পুরুষদের 9 গুণ বেশি ফিমেলদের থেকে, আপ টু 50-50 পরে দুটাই ইকুয়াল। তো 50-র আগে যে হার্ট অ্যাটাক বাড়ছে, এগুলো আমরা খুব ওরিড। এই জন্যই এবার ওয়ার্ল্ড হার্ট ডেতে এই থিমগুলো নিয়ে এসেছি আমরা, যে প্রিভেন্টিভ কি করা যায়, স্মোকিং। আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, আসলে ইয়াং বয়সে যারা আক্রান্ত হচ্ছেন, যেহেতু নাম্বারটা বাড়ছে, কারণটা কি এবং এটা প্রিভেনশনের জন্য কি এটা করা কারণে যেতে যে পারে? আমরা গবেষণা চালাচ্ছি এবং গোটা ওয়ার্ল্ডেও চালাচ্ছে, শুধু যে আমাদের দেশেই ইয়াংদের হার্ট অ্যাটাক বাড়ছে তা না। যেমন স্মোকিং, স্ট্রেস, এগুলা ইমার্জিং রিস্ক ফ্যাক্টর। স্মোকিং, স্ট্রেস, জাঙ্ক ফুড হ্যাবিটটা যদি আমরা হেলদি না করতে পারি, তারপরে অ্যাটিটিউড, আমাদের যে আচার ব্যবহার, এগুলো যদি হেলদি না করতে পারি, তাহলে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট হবে না। আমাদের মধ্যে সবচেয়ে খাবারটার প্রতি আমরা খুব গুরুত্ব দিই, ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর গুরুত্ব দিচ্ছি। আমাদের কারো যদি এই ইয়াং বয়স এই ডায়াবেটিস, প্রেশার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং রক্তে চর্বি হয়ে যায়, এগুলা খুব স্ট্রিক্টলি লিমিটের মধ্যে, খুব নিম্নমাত্রায় যাতে আমরা রাখতে পারি এবং অপটিমাম কন্ট্রোল করে রাখতে পারি, তাহলে আমাদের আমি বারবারই টিভিতে আসলে বলি যে 4টা রিস্ক ফ্যাক্টর: উচ্চ রক্তচাপ, স্মোকিং সেকেন্ড, থার্ড ডায়াবেটিস, ফোর্থ রক্তে চর্বির আধিক্য। এই 4টা হচ্ছে মেজর রিস্ক ফ্যাক্টর ফর হার্ট অ্যাটাক। আর মাইনর রিস্ক ফ্যাক্টর, আপনি ঘুম থেকে উঠে শোয়া পর্যন্ত যত কিছু অ্যাক্টিভিটি করবেন, টুথপেস্টে ফ্লোরাইড থাকে, এখান থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত, স্লিপিং পিল পর্যন্ত সবই হার্ট অ্যাটাকের পক্ষে যায়। অতএব সব কিছুই হেলদি করতে হবে। খাবার দাবার, চলাফেরা, চিন্তা ভাবনা, স্ট্রেস ম্যানেজমেন্ট, এইগুলো হচ্ছে মাইনর। আর মেজর আপনাকে বললাম, এই মেজরগুলো তো আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে সবগুলো নাও থাকতে পারে। প্রেশার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস অনেকেরই নাই, কিন্তু স্মোকিং কিন্তু প্রচুর বাড়ছে। এগুলো তো আমরা অ্যাকোয়ার্ড কন্ডিশনগুলো বা যেগুলো আমরা অ্যাডপ্ট যেগুলো করি আমাদের ধরনের হাতে আছে, সিচুয়েশনগুলো সেগুলো বলছি। আমরা ফ্যামিলি হিস্ট্রি যদি কারো থাকে, সেক্ষেত্রে আসলে ঝুঁকি আছে কিনা ফ্যামিলি ইয়াংদের হৃদরোগ হওয়ার, এবং সেক্ষেত্রে করণীয়টা অনেকে কি? বলে যে আমি তো কিছুই করি না স্যার, কেন হার্ট অ্যাটাক হলো? তাদের ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং, ফ্যামিলি হিস্ট্রি যাদের স্ট্রং, তাদের কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি কার্ডিয়াক চেক আপ। আমি যেমন বলেছি যে এবারকার প্রতিপাদ্য বিষয়ের মধ্যে একটা আছে যে নিয়মিত কার্ডিয়াক চেক আপ। ওই কার্ডিয়াক চেক আপের মধ্যে থাকবে যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, বাবা মা হার্ট অ্যাটাকে মারা গেছে এবং একটু অল্প বয়সে মারা গেছে, রিলেটিভলি ক্লোজ টু 50, তাদেরকে কিন্তু একটু চেক আপের, তাদের ছেলে মেয়েদেরকে চেক আপের মধ্যে থাকতে হবে, একটা ইকো, একটা ইটিটি চেক আপ। মানে সেটা আসলে কোন বয়স থেকে শুরু করা উচিত এবং আমি তো কাদের কাছে বলেছি যে আমার প্রোটোকল 30 বছর বয়স থেকে 5 ইয়ার ইন্টারভ্যালে 5 বছর পর পর ইকো ইটিটি, যেটা 2000 টাকার মধ্যে হয়ে যায়, প্রাইভেটে, গভর্নমেন্টে 1000 টাকার মধ্যে হয়ে যাবে। ইকো ইটিটি করে তারা দেখবে
30 বছরে নর্মাল থাকলে 35, 35-এ নর্মাল থাকলে 40, 40-এ নর্মাল থাকলে 45, 45-এ নর্মাল থাকলে 50, কিন্তু 50-এর পরে ইয়ারলি সে যেই হোক, ইয়াং হোক, কোনো রিস্ক ফ্যাক্টর থাক আর রিস্ক ফ্যাক্টর না থাকে, যে আমি যে 4টা মেজর রিস্ক ফ্যাক্টর বললাম, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্ত চর্বির আধিক্য এবং ধূমপান, এই 4টা রিস্ক ফ্যাক্টর থাকলে ডাক্তার যখন বলবে তখন, আর না হলে ইয়ারলি একবার করে ইকোইটিটি, একটু ব্লাড টেস্ট, সুগার আছে কিনা, চর্বি ঠিক আছে কিনা, সেগুলো যাতে রেগুলার চেক আপে রাখেন। কিডনি ঠিক আছে কিনা, এই 3টা। ডক্টর আব্দুল নূর, আপনার কাছে সেম প্রশ্নটা একটু করতে চাই। সব রোগের ক্ষেত্রে আমরা জানি কিছু না কিছু ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টর সবারই থাকে। সো এই যে হৃদরোগগুলো আপনি বললেন বা যাদের শ্বাসতন্ত্রের রোগগুলো হচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো কাজ করে, স্পেশালি আমাদের দেশের মতো এত পলিউটেড একটা এনভায়রনমেন্টের মধ্যে যারা আমরা সার্ভাইভ করছি? আপনি বিশেষজ্ঞ হিসেবে কি বলতে চান যে কি রিস্ক ফ্যাক্টর আছে এবং সেগুলো থেকে প্রিভেনশনের জন্য আমাদের কি করা উচিত? আচ্ছা, এর আগে আমি বলি যে আসলে আমাদের কিছু কমন ডিজিজ, যেমন হলো কিছু আগে বলতেছিলাম যে ইনফেকশন, এর মধ্যে অন্যতম হচ্ছে টিউবারকুলোসিস। তো টিউবারকুলোসিসের যদি চিন্তা করি আমরা, এর কমন রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে আমাদের দেশের ঘনবসতিপূর্ণ একটা বসবাস, যে একটা ঘরে অনেক লোক অথবা একসাথে অনেক লোক কাজ করে, বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলোতে, যেখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এখানে একটা বদ্ধ পরিবেশে অনেক কাজ করে, যেখানে একজনের শ্বাসতন্ত্রের ইনফেকশন আরেকজনের ছড়ায়। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এই সিজনটা আমি কথা বললাম, এই সময় কনস্ট্রাকশনের অনেক কাজ হয়, সেখানে খোলা ট্রাকে ধুলাবালি, যে বালি বহন করে, এর ফলে আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা, এটা কিন্তু অনেক বেড়ে গেছে, এবং অর্থাৎ এয়ার পলিউশন হচ্ছে। এইটা হলো আমাদের শ্বাসতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিস্ক ফ্যাক্টর, যে আমাদের এই এয়ারের কোয়ালিটিটা কমে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, যেটা বিশেষ করে ধুলাবালি আমাদের চারদিকে। আরেকটা যদি বলি, আমাদের ম্যান মেড যেগুলো, সেগুলো হচ্ছে যেমন স্মোকিংটা আমাদের শ্বাসতন্ত্রের যেসব রোগ, বিশেষ করে অ্যাজমা, সিওপিডি, এগুলোর জন্য, সিওপিডির জন্য তো অবশ্যই একটা বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে সিগারেট স্মোকিং। সেই সাথে যাদের সিওপিডি রিস্ক, তাদের এর পরের ধাপে হচ্ছে লাং ক্যান্সার। তাহলে এই সিগারেট স্মোকিং হচ্ছে অন্যতম রিস্ক ফ্যাক্টর ফর আমাদের এই ফুসফুসের যে রোগগুলো, এগুলো। এছাড়াও এটা প্যাসিভ স্মোকিং কিন্তু সেম রিস্ক ফ্যাক্টর। এছাড়াও আমাদের ইন্ডাস্ট্রিয়াল যেসব পলিউশন তৈরি হচ্ছে, যে এয়ার কোয়ালিটি নষ্ট করছে, এই ইন্ডাস্ট্রিয়াল পলিউশনগুলো। আবার যদি আমরা বলি যে গ্রামের দিকের কথা চিন্তা করি, গ্রামে যেমন যেখানে লাকড়ির চুলায় রান্না হয়, সেখান থেকে যে ধোঁয়াটা বের হয়, এটাও আমাদের ফুসফুসের জন্য কিন্তু ক্ষতিকর। সেখানে ওখানেও আমরা সিওপিডি রিস্ক আছে, সেই সাথে রিস্ক আছে লাং ক্যান্সারের। আর আমরা যেটা বললাম যে ইনফেকশনের রিস্ক হচ্ছে যে এই আমরা একই জায়গায়, অল্প জায়গায় অনেক লোক বসবাস করি, যেখানে প্রপার ভেন্টিলেশন থাকে না, যেখানে যেই ওয়ার্ক প্লেসের এনভায়রনমেন্টটা প্রপার ভেন্টিলেশনের ফলে জীবাণুগুলো বের হয়ে যাওয়ার সুযোগ পায় না, সেখানে ক্রনিক ডিজিজ যেটা বললাম, এটার জন্য অত্যন্ত রিস্কি হয়ে যায়। এটা অবশ্যই একে তো আমাদের যদি প্রোটেকশনগুলো আমরা ইউজ না করি, সেক্ষেত্রে যে ইনফেক্টিভ ডিজিজগুলো আছে ইজিলি কিন্তু এয়ার ড্রপলেটস দিয়ে ছড়িয়ে যেতে পারে, যেটা আমরা কোভিডের সময় সাধারণ মানুষজন, আমার মনে হয় বিষয়টা নিয়ে অনেক বেশি অ্যাওয়ার হয়েছেন, কিভাবে তখন অ্যাওয়ার ছিলেন, ছড়াতে পারে। এখনো আসলে এই অ্যাওয়ারনেসটা আমাদের দরকার। আমি শুরুতেই যেটা বলছিলাম যে আমাদের একিউট যে ইনফেকশনটা কিন্তু রাইনাইটিস, রাইনোসাইনোসাইটিস বা যেগুলো বলি আমরা, এই যে ব্যাকটেরিয়া বা ভাইরাস, এটা কিন্তু আমাদের সেই কোভিডের সময় যে পার্সোনাল হাইজিন আমরা যেটা মেনটেন করতাম, এখনও কিন্তু সেটা মেনটেন করা উচিত। আমাদের হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে, আমরা সর্দি টর্দি হলো যেভাবে নাক পরিষ্কার করছি, সেটাতে আবার হ্যান্ডশেক করছি, কিংবা আমি আবার সেই একই হাঁচি কাশি দেওয়ার জন্য যে পার্সোনাল যেটা প্রোটেকশন নেওয়ার কথা আমরা নেই না বলেই এই সময়টাতে কিন্তু আসলে এটা বেড়ে যায়। আমাদের এটা বলা যায় যে সব সময়ের জন্য, আমি এটা বলছি না যে আপনি সবসময় মাস্ক পরে ঘুরে বেড়ান, কিন্তু যার এটা হয়েছে উনি অবশ্যই প্রোটেকশন নেবেন, তাহলে ছড়াবে না। এবং আমরাও যখন হ্যান্ডশেক করি বা পারস্পরিক মোলাকাত করি, তখনও খেয়াল রাখতে হবে। এবং আমরা যদি মনে হয় যে আমাদের এই ধরনের একটা ইয়েতে আছে, আমি হ্যান্ড ওয়াশ করি, প্রপার হ্যান্ড ওয়াশ, তাহলে কিন্তু ওই যে কমনলি আমরা যেটা ভুগতেছি এখন, এটা কিন্তু আসলে অনেকটাই কমে যাবে, অনেক বেশি খুবই সিম্পল প্র্যাকটিস, কিন্তু অনেকগুলো রোগের ব্যারিয়ার হিসেবে কাজ করে, অনেক ভালো ব্যারিয়ার হিসেবে কাজ করে, বলা যায় যে এইটাই প্রিভেন্ট করতে পারে। জি অবশ্যই। যেহেতু স্মোকিং এর বিষয়টা এসেছে এবং আমরা দেখছি যে এখন ইয়াং বয়সের মধ্যে কার্ডিয়াক ডিজিজ বলি, রেসপিরেটরি ডিজিজ বলি, এগুলো অনেক বেড়ে যাচ্ছে। সো স্মোকিং এর ক্ষেত্রে অনেকের একটা ধারণা থাকে যে হুকে স্মোকিং অথবা ভেপিং, এই জিনিসগুলো হয়তো সিগারেট স্মোকিং এর মতো অত বেশি ক্ষতিকর না। বিশেষজ্ঞ হিসেবে আপনার এই বিষয়ে কি মতামত? এর আগে একটা ডেটা বলি যে আমাদের স্যার যেটা বলছিলেন যে এই মেলদের হার্টের ডিজিজের যে রিস্কটা বেশি, এক সময় ছিল আমাদের ফুসফুসের ক্যান্সারের রিস্ক মেল পেশেন্টের বেশি। এখন ওয়ার্ল্ড ওয়াইড ফিমেলদের রিস্ক বেড়েছে, কারণ ফিমেল স্মোকারের সংখ্যা বেড়েছে। এই কারণে সিওপিডি এবং লাং ক্যান্সারের রিস্কটা
আগের যেই ডেটা ছিল সেই ডেটাটা এখন নাই, চেঞ্জ হয়ে প্রায় সমান সমান চলে আসতেছে। যেই দেশে স্মোকারের সংখ্যা, অর্থাৎ এই রোগগুলোর প্রিভিলেন্সটা, অর্থাৎ রোগের হার হচ্ছে ওখানকার স্মোকারের যে হার তার উপর নির্ভর করে। এই যেখানে যেই পরিমাণ স্মোকার, তাদের সিওপিডি এবং লাং ক্যান্সার এর হারটা এই ঠিক ওইভাবে। স্মোকিংটা কি শুধু সিগারেট স্মোকিং এর মধ্যে লিমিটেড নাকি না, অন্য আমি যে বলছি না, ওয়েগুলো আমি আছে যাচ্ছি সেগুলো? সেখানে। জি তো এছাড়া অনেকে এখন এইটার অল্টারনেট হিসেবে ভ্যাপিং বা অন্য কিছু নিচ্ছে, সেম রিস্ক। এবং এই ভ্যাপ ইনডিউসড অ্যাকিউট লাং ইনজুরি, অ্যাকিউট লাং ইনজুরির অনেকগুলো কারণে হচ্ছে ভ্যাপ ইনডিউসড অ্যাকিউট লাং ইনজুরি হচ্ছে, সেটা ভেরি সিভিয়ার এবং সেটার জন্য অনেক লাইফ থ্রেটেনিং, ইভেন সেখানে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি, যেটা সিগারেট স্মোকিংয়ে অ্যাকিউট লাং ইনজুরির চান্সটা কম। তো তার মানে সাধারণ মানুষের যে ধারণা এটা আসলে সরাসরি এটা একেবারেই ফুসফুসের কোনো সঠিক ক্ষতি না। করছে না, সেটা আসলে জি, ভুল একটা তথ্য। এটা ভুল তথ্য। জি। সেই সাথে একটু বলে নেই যে আমি এটা বলি নাই যে যিনি শুধু সিগারেট স্মোকিং করছেন তিনি রিস্কে, এটা প্যাসিভ স্মোকিং বলে। এবং এই যে এবছর সিওপিডি ডে হয়ে গেল নভেম্বরের 19 তারিখে, সেখানে ডেটা দেখানো হয়েছে যে প্যাসিভ স্মোকাররা একই রকম রিস্কে, ইভেন প্রেগনেন্ট মাদার, যারা প্রেগনেন্ট মাদার এবং তার যে অনাগত যে শিশু, সে কিন্তু একই রকম রিস্কে থাকছে। জি, তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের একটু কনসিয়াস হওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং স্পেশালি সোশ্যাল অ্যাওয়ারনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। খুবই তার গুরুত্বপূর্ণ। সাথেও যারা আমরা আশেপাশে আছি তারা যাতে জিনিসটাকে রিমাইন্ড করি এবং বন্ধ করতে হেল্প করি। জি। জি, অনেক ধন্যবাদ স্যার। যেহেতু রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা হচ্ছে, আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে ওবিসিটি। ওবিসিটি আসলে এখন এমন একটা পরিস্থিতি যেটা সব রোগের সাথেই অনেক ডিরেক্টলি রিলেটেড। সো হার্টের রোগের সাথে আসলে ওবিসিটির সম্পর্কটা কিরকম, এবং অনেকের ধারণা যারা শুধু মোটা তাদেরই হৃদরোগ হয়, আসলে তথ্যটা ঠিক কিনা? নাম্বার হচ্ছে যে যারা শুধু মোটা তাদেরই হার্টের অসুখ হবে, এটা মানে হার্টের রক্তনালীর ব্লক হবে, এটা ঠিক না। ইয়াং যারা অনেক Lean and thin আছে। থিন অ্যান্ড নীল কিন্তু চেইন স্মোকার, তার রক্তে কোলেস্টেরল বেশি। কারণ আমরা যে কোলেস্টেরল, আপনার মাধ্যমে দর্শকবৃন্দের কাছে একটা সঠিক তথ্য দিতে চাই যে এই যে কোলেস্টেরল নিয়ে যে সবাই এখন টিনেজাররা অনেকে পিল হিসাবে রেগুলার খায়, এটা কিন্তু ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে কে কোলেস্টেরলের ওষুধ খাবে আর কে খাবে না। এটা কিন্তু 80% কিন্তু বডির ভিতর থেকে তৈরি হয়, লিভার তৈরি করে, আর 20% হচ্ছে বাইরে থেকে যায়। আমরা যদি এক গাদা মাংস খাই বা খাই, এটা 20% আমরা কন্ট্রোল করতে পারবো। তার আগে এটা জাস্টিফাই করে দেখতে হবে যে তার কোলেস্টেরল কত পার্সেন্ট এন্ডোজেনাস সিনথেসিস হচ্ছে, লিভার তৈরি করছে, আর কত পার্সেন্ট বাইরে থেকে যায় তার টোটাল কোলেস্টেরল তৈরি করছে। এটা গেল একটা। আর ওবেসিটি বললেন, যে ওবেসিটি ডেফিনেটলি একটা রিস্ক ফ্যাক্টর। বিএমআই আমরা যে বলি, যে যেভাবে মাপে, সব কোমরের মাপ এবং ওয়েট ভাগ দিয়ে আমরা বের করি, এগুলা ডেফিনেটলি রিস্ক ফ্যাক্টর আমাদের জেনে। এবং আমরা ধরেই নিই যাদের ওয়েট বেশি তাদের কোলেস্টেরলও বেশি থাকবে, এবং তাই হয়। এটা একটা রিস্ক ফ্যাক্টর। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিও তারা কম করে, এই জন্য তাদের এবং আপনি যে বাকি যে মেজর রিস্ক ফ্যাক্টরগুলো বলেছেন, হাই প্রেশার, ডায়াবেটিস, এগুলো সবকিছুর সাথে কিন্তু ওবেসিটি একটা ডেফিনেটলি। যেমন আমি বলে দিই যে আমার রোগী সেগুলার অবশ্যই 10,000 স্টেপ প্রতিদিন হাঁটবে, যারা রিং লাগানো, যাদের হার্ট অ্যাটাক হয়েছে তারা। আর যাদের চেক করে ইটিটি নেগেটিভ পাই, তাদের বলে দিই তোমাদের হাঁটলে চলবে না, আপনাদের জগিং অথবা জিম করে ওয়েট কমাতে হবে, 70 নিচে থাকতে হবে। কোনো বইয়ে 70-র উপরে কোনো হার্টের কোনো মেডিসিনের ডোজও নেই। ফলে আমরা কী করবো? যদি 90 কেজি 100 কেজি ওয়েট থাকে, তাহলে তো এই ওষুধে কাজও করবে না। আমার যে ডোজ বইয়ে লেখা আছে সেই ডোজে কাজ করবে না। সেই ডোজ ক্যালকুলেটেড করা হয়েছে 70 কেজি অনুযায়ী। অতএব ওনাদেরকে খুবই সাবধান করে দিই, দ্রুত ওজন কমায় ডাইটিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই দুইটা সৎ ইচ্ছা থাকলে একটু জিম জগিং করলে, যাদের হার্টের অসুখ নাই আর যাদের হার্টের অসুখ আছে, তারা 10,000 স্টেপ সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, বা সকালে 40 মিনিট, বিকালে 40 মিনিট যদি একটু হাই স্পিডে হাঁটে, আমরা তো তার হার্ট ঠিক করে দিয়েছি, আমরা তাদের এনজিওপ্লাস্টি রিং বসিয়ে দিয়েছি, হার্ট অ্যাটাক হয়েছে সমস্ত রক্তনালী খুলে দিয়েছি, হয় বাইপাস করে, নাই আমরা ইন্টারভেনশন কার্ডিওলজি করে প্রাইমারি এনজিওপ্লাস্টি করি। আমার যে প্রতিষ্ঠান, আমি ওখানে 24 ঘন্টা, রাত 12টা 1টা 2টায় এসেও আমি হার্ট অ্যাটাকের রুগী 12 ঘন্টার মধ্যে। আমি আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে হার্ট অ্যাটাকের কিন্তু টাইম ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। তারা যেন 12 ঘন্টার মধ্যে কোনো একটা কার্ডিয়াক হসপিটালের সিসিউতে উপনীত হয়, তাহলে হয় ওষুধ পাবে থ্রম্বোলাইটিক, খুব বারুদের মতো ওষুধ থ্রম্বোলাইটিক, যেটা 50% সাকসেসফুল। আর একটা আছে যেটা 65,000 টাকা দাম, সেটা 80% সাকসেসফুল। আর প্রাইমারি এনজিওপ্লাস্টি 100% সাকসেসফুল। এটা 12 ঘন্টার মতো করতে পারলে কিন্তু একটা হৃদরোগের হার্ট অ্যাটাক সম্পূর্ণভাবে প্রিভেন্ট করা যায়।
এই জন্য তারা যেন একটু সচেতন হয়। ঢাকাতে প্রতিটা হসপিটালেই হয়, প্রাইভেটে হয়, এই হয়। আর একটা সুসংবাদ যে এই সরকার এসে আবার এনজিওপ্লাস্টির জন্য যে রিং লাগে, আপনারা যেটা রিং বলেন, আমরা যেটা স্টেন্ট বলি, সেটার দাম আবার এক ধাপ কমিয়েছে এবং অনেক কমিয়েছে, অনেক কমিয়েছে, মানে প্রায় 50% কমিয়েছে। অবশ্যই। ফলে এটা এবং জনগণের যেটা জন্য আসলে একটা আপনি বলতে সুসংবাদ। চেয়েছেন, আমরা যদিও কার্ডিয়াক ট্রিটমেন্টের ব্যাপারে বলেছি, বাট কার্ডিয়াক ট্রিটমেন্ট নিলেও পরবর্তীতে কিন্তু এই লাইফস্টাইলটাকে ফলো করা এবং যেটা বলেছেন হ্যাঁ, হেলদিভাবে এটাকে থাকার যে secondary lifestyle অভ্যাসটা, change বলে, জি, secondary lifestyle সেটাকে change। মেনটেন করতে এটা হবে। মেনটেন করতেই হবে, নাহলে অবশ্যই, প্রতি অনেক বছরই ধন্যবাদ। রিং লাগাইতে হবে। জি, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর অমল কুমার চৌধুরী এবং ডক্টর মোহাম্মদ আব্দুল নূর সাইম। হ্যাঁ, আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু ওবিসিটি রিলেটেড প্রবলেমগুলো নিয়ে কথা হচ্ছে, আমি শিওর এটার সাথে শ্বাসতন্ত্র বা লাং ডিজিজের অবশ্যই অনেক সম্পর্ক আছে। স্পেশালি আপনি যেটা স্লিপ অ্যাপনিয়ার কথা বলেছেন, এটা আমরা সবাই জানি একটু ওবিসদের বেশি হয়ে থাকে। সো এই বিষয়ে আপনি আমাদের দর্শকদের কি জানাতে চান? জি, এটা আসলে এই যে স্লিপ নিয়ে যে সমস্যাটা, এটা মনে হতে পারে যে আসলে বক্ষব্যাধির সমস্যা, না আসলে স্লিপের যে ডিসঅর্ডারগুলো, এটা বক্ষব্যাধি বিশেষজ্ঞ পালমোনোলজিস্টরাই দেখে থাকেন। যেটা যে ওবিসিটির জন্য কমনলি যে দুটো জিনিস হয়, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আরেকটা হচ্ছে ওবিসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম। জি, আপনারা জানেন যে অবিসিটি, যদি আমি খুব সহজে বলি সবার বুঝবার জন্য, অনেকে নাক ডাকে, রাতের বেলা নাক ডাকতে থাকে, তার যিনি সাথে থাকছেন নাক ডাকার জন্য ঘুমাতে পারছেন না। এই যে নাক ডাকাটা, এটাকে খুব সহজভাবে নেওয়ার কিছু নেই। এই নাক ডাকা বা এই যেটাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকতে ডাকতে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে গেল, আবার জোরে শ্বাস নেওয়া শুরু করলো, এভাবে দেখা যায় যে সারা রাত ধরে তার স্লিপটা ফ্র্যাগমেন্টেড হয়। এই ফ্র্যাগমেন্টেড স্লিপ হওয়ার জন্য তার যে প্রেশার, যার থাকে না, তার প্রেশার বাড়তে পারে, যার ডায়াবেটিস আছে তার ডায়াবেটিস ভালো কন্ট্রোল হবে না, অথবা যার ডায়াবেটিস নাই তার ডায়াবেটিস হওয়ার রিস্ক থাকে। বিশেষ করে স্যার যে বলছিলেন যে অবেসিটি যে হার্ট ডিজিজ হয়, এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যদি থাকে, তাদের ঝুঁকিটা আরও অনেক বেশি। এবং দেখা যায় যে যারা এরকমের নাক ডাকে, এরা হঠাৎ কোনো এক সময় রাতে হার্টের রোগ হয়ে যেতে পারে, অথবা ব্রেনের যে স্ট্রোক যেটা বলি সেটাও হয়। তাহলে অবেসিটি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং অবেসিটি খুবই রিলেটেড। এবং যারা একটু ওয়েট বেশি, তাদের জন্যই দেখবেন যে তাদের নাক ডাকার হারটাও বেশি, তারা এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন। তার চেয়েও আরও দুঃখজনক যেটা, এই অবেসিটির জন্যে দিনের বেলা তো ঘুমানো ছাড়াও তার অক্সিজেনের লেভেল কম থাকে, যেটা আমরা অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম বলি। তার কার্বন ডাইঅক্সাইড শরীরে জমা হতে থাকে, এটা টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউর থাকে তার। তাহলে শুধুমাত্র ঘুমালেই সমস্যা হচ্ছে তা না, জেগে থেকেও এই অবেসিটির জন্য আমাদের এই শ্বাসতন্ত্রের যে সমস্যা, প্রভাবটা সেটা পড়ছে, তার মানে জি। স্নোরিংটাকে মানুষে খুব লাইটলি নিয়ে থাকেন, নো, ভাবে যে এটা একটা স্বাভাবিক লাইটলি বিষয়, নেওয়ার আসলে কোনোই ওরকম না। সুযোগ নাই আমাদেরকে। হ্যাঁ, এটা লাইটলি নিব না। প্লাস এই যে দুইটা সবচেয়ে জটিল সমস্যা থেকে বেঁচে যাওয়ার এক প্রধানতম চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করে ওয়েট কমানো। ওয়েট যদি আমরা কমাতে পারি, তার যদি অন্য কোনো কিছু অ্যানাটমিক্যাল যেটা বলি স্ট্রাকচারাল কোনো সমস্যা না থাকে, তাহলে ওয়েট কমানোটাই হচ্ছে এটা মেইন চিকিৎসা। ওয়েট কমালে, আর যদি আমরা এটা না পারি, তাহলে আবার সারা জীবনের জন্য বলা যায় একটা সিপ্যাপ, বাইপ্যাপ যেটা ব্যবহার করতে হয় ঘুমানোর সময়, সেটা নিতে হবে। তাহলে সবচেয়ে সহজ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করে ওয়েট কমিয়ে ফেলা। জি, এবং যেহেতু এখানে সরি, আমরা দেখছি যে অক্সিজেন সরবরাহ একটা সমস্যা হচ্ছে, এই ক্ষেত্রে আসলে রেসপিরেটরি যে এক্সারসাইজগুলো থাকে, এগুলোর কোনো রোল আছে কিনা? এটা প্রথমে আমি যেটা বললাম যে মূলত ওয়েট কমাতে পারলেই, ওয়েট এটা হয় কি, এয়ার ওয়েটাকে ন্যারোয়িং হয়ে যায়। আমরা যেমন আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে আমাদের শরীরে অনেক ফ্যাট আছে, ঠিক যে এয়ার স্পেসটা যেটা দিয়ে বাতাস ঢুকে এবং বের হয়, সেটাও ন্যারোয়িং হয়, যার ফলে এখান দিয়ে বাতাস ঢোকাটা বের হওয়াটাই হচ্ছে মূল সমস্যা। সেখানে অবশ্যই রিহ্যাবিলিটেশন বলি আমরা। আর যদি আমরা আমাদের যে মাসেলগুলোতে আমরা শ্বাস নেই এবং ছাড়ি, রেসপিরেটরি মাসেলস এর অ্যাক্টিভিটিস বা এর যদি শক্তিটা বাড়ানো যায়, নিঃসন্দেহে এটা আমাদেরকে উপকার করবে। জি, অনেক ধন্যবাদ। স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড হেলথ ডে এবারের যে প্রতিপাদ্যটা আপনি বলেছেন, যে কোনো হার্টবিটই যাতে মিস না হয়ে যায় বা সেটা কেয়ারটা যাতে আমরা প্রপারলি করি, সো এই হার্টবিট রিলেটেড আসলে কি কি ধরনের রোগগুলো আপনারা পেশেন্টদের মধ্যে পান, সেটা আগে একটু জানতে চাই। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। এটা একটু লেস ডিসকাস হয়, টিভিতে আসলে শুধু হার্ট অ্যাটাক নিয়ে আলাপ হয়। হার্টের ছন্দপতন একটা বিরাট ব্যাপার। পেশেন্টদের কমপ্লেন থাকে যে প্যালপিটেশন, যারা একটু ইংলিশ জানে, না হলে বলে যে বুক ধড়ফড় করছে। এটা কিন্তু
হার্ট অ্যাটাকের রোগীর থেকে শুরু করে ভালভুলার হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, সব হার্ট ডিজিজের কমন একটা প্রেজেন্টেশন হচ্ছে বুক ধরফড় অথবা প্যালপিটেশন। যারা জানে প্যালপিটেশন মানে সংজ্ঞাটা একটু বলি যে আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে, যখন হার্টবিট সম্বন্ধে কানে অথবা মনে বুঝতে পারবে যে আমার হার্ট বিট করছে। আমরা তো 24 ঘন্টা হার্ট বিট করছে, আমরা কি খেয়াল করছি যে হার্ট বিট করছে জানি না। যখন অ্যাওয়ারনেস, যখন রোগী অ্যাওয়ার হবে, বুঝতে পারবে, বাংলায় বলছি যে বুঝতে পারবে যে আমার হার্ট বিট দুক দুক করছে, এটাকে প্যালপিটেশন বলে। এই হার্টের বিটটা কি অনিয়মিত, ছন্দপতন ঘটছে কিনা, এখানে কি ট্যাকি অ্যারিথমিয়া হচ্ছে কিনা, ট্যাকি প্যালপিটেশন হচ্ছে কিনা, টক 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 করছে কিনা, না টক টক টক, এটা হচ্ছে ব্রাডি, অল্প 60 মিনিটের 60 বারের নিচে, তারপরেও সে বুঝতে পারছে। আবার 100-র উপরে, সেটাও সে বুঝতে পারছে। মানে স্বাভাবিক যে হার্ট রেটটা থাকার কথা সেটা কমে গেলেও যেরকম কমে সমস্যা গেলেও হচ্ছে, বুঝতে বেড়ে গেলেও পারছে, হচ্ছে। নরমালেও বুঝতে পারলেই সেটা হচ্ছে প্যালপিটেশন। এখন এটা ইভালুয়েট করে দেখতে হবে। ইসিজি হচ্ছে তার ফার্স্ট ক্রাইটেরিয়া, যে এটা কোন ধরনের ছন্দপতন ঘটলো। এটা কি নর্মাল ছন্দপতনের মধ্যে আছে, যেমন কার্ডিয়াক আর আমরা নন কার্ডিয়াক দুই ভাগে ভাগ করি। হার্ট যত প্যালপিটেশন তার 90% কার্ডিয়াক, 10% নন কার্ডিয়াক। একটা ইন্টারভিউ দিতে গেছেন, নার্ভাসনেস, তখনও কিন্তু তার প্যালপিটেশন হতে পারে। এইগুলো হচ্ছে নন কার্ডিয়াক, anxiety অথবা stress থেকে যদি হয়। এবার আসি কার্ডিয়াকের মধ্যে কিন্তু বিরাট আছে, যে হার্ট ব্লক, আপনি বলেছিলেন যে হার্ট ব্লকের কারণে ছন্দপতন ঘটতে পারে। তো অ্যারিথমিয়া আছে, অনেক রকম অ্যারিথমিয়া আছে, সুপ্রাভেন্টিকুলার, ভেন্টিকুলার, অনেকে তো জটিল পদ্ধতিতে যাচ্ছে না, বাট ইট শুড বি ইভালুয়েটেড। এটা সুন্দর করে ইভালুয়েট করতে হবে যে এই তার যে ছন্দপতন ঘটছে, তার যে অ্যাওয়ারনেস হচ্ছে, বুক ধরপড় করছে, এটা কিন্তু খুব বেশি খরচ না। একটা ইসিজি করলে ফার্স্ট 50% এক্সক্লুড হয়ে যাবে, যে না নর্মাল না অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল হলে একটা 24 আওয়ার হল্টার মনিটরিং আছে, একটা ইকো আছে, একটা এক্সরে আছে, দ্যাটস এনাফ যে তার কি এটা কি প্যাথোলজিক্যাল, এটা কি ক্ষতিকারক কিনা, এটার চিকিৎসা লাগবে কিনা, না নর্মাল একটু তাকে কনসোল করলেও, তার একটু মেন্টাল অ্যাংজাইটি কমালে বা একটু হার্টবিট কমানোর ওষুধ দিলেই তার ট্যাকিটা কমে যাবে। ব্রাডি হলে আপনার পেসমেকার পর্যন্তও লাগতে পারে। সেটা ইভ্যালুয়েট করে হল্টার 24 আওয়ার হল্টার মনিটরিং বলে একটা আছে, ইসিজি মনিটর করা হয় 24 ঘন্টা, কখন কি মাত্রায় কমে যায়, তার স্ট্রোক করবে কিনা, তার হার্ট অ্যাটাক হবে কিনা, তার ব্রেনে রক্ত চলাচল ঠিক থাকবে কিনা, মাথা ভাটায় হবে কিনা, ব্ল্যাক আউট হয়ে পড়ে যাবে কিনা, রিস্ক কেমন, এগুলো কিন্তু খুব ব্যয়বহুল না বাংলাদেশের জন্য। একটা হল্টার অল্প টাকা, একটা ইসিজি, একটা এক্সরে, একটা এইগুলো করেই আমরা সিদ্ধান্ত নিই সে কি হার্ট ব্লক কমপ্লিট, হার্ট ব্লকে গিয়েছে, তার কি পেসমেকার ইমপ্লান্টেশন লাগবে, না মেডিসিনেই কাজ হবে। এটাই এই জন্য প্যালপিটেশনকে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। চেস্ট পেনের পরেই প্যালপিটেশন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। জি, যেহেতু হার্টের সাথে বারবার হাইপারটেনশনের বিষয়টা আসছে, যে কোনো হার্ট ডিজিজের সাথে মেজর যে মেজর 1 নম্বর রিস্ক ফ্যাক্টর রোগগুলো বলছেন, জি, যাদের হাইপারটেনসিভ পেশেন্ট আছে তারা আসলে কিভাবে হার্টের প্রোটেকশনটা করতে পারেন, বা কিভাবে তারা ওভারঅল হার্টটাকে ভালো রাখতে পারেন, একটু যদি অ্যাডভাইস দিয়ে দিতেন। নাম্বার 1 হচ্ছে যে হাইপারটেনশন সহ আরো, আবার বলি যে আরো যে 3টা রিস্ক ফ্যাক্টর বললাম, ডায়াবেটিস, রক্তের চর্বি এবং স্মোকিং, তিনটাই একবারে অপটিমাল কন্ট্রোল করবে। প্রেশার যেমন খুব 1 মিনিট নিব আপনার, বাংলাদেশের চিত্র খুবই খারাপ। 100 জনের মধ্যে 90 জন অ্যাওয়ারনেস জানে যে তাদের উচ্চ রক্তচাপ আছে। এটা আমাদের জন্য অনেক ভালো না? 100 জনের মধ্যে 90 জন জানে। 75টা পার্সন উচ্চ রক্তচাপ পার্সন চিকিৎসা করায়, কিন্তু যে এক্সপেক্টেড লেভেলে কন্ট্রোলে থাকলে কার্ডিওভাস্কুলার অ্যাটাক, কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশন ইনক্লুডিং স্ট্রোক কমবে, সেটা মাত্র 29%। তাহলে 100টা পেশেন্টের মানে যত মধ্যে মানুষ 90টা জানে জানে, সেভাবে কন্ট্রোলটা হচ্ছে 75টা না। চিকিৎসা করায়, উপকার পায় মাত্র 29 জন। জি। অতএব আপনার মাধ্যমে বলছি যে অনেক 4টা-5টা ট্যাবও আছে, যে প্রেশার কমে গেলে ওষুধ বন্ধ করে দিতে হবে। বয়স্কদের অসুখ, এটা আমাদের অসুখ, ইয়াংদের অসুখ না, এটা একটা ট্যাবও। তারপরে পরিশ্রম করলে, যারা পরিশ্রম করে তাদের প্রেশার হয় না, এই 4-5টা ট্যাবও বন্ধ, মানে যাদের হাই প্রেশার আছে ওনারা যাতে এগুলো চিন্তা করে করে চিকিৎসাটা 120 বন্ধ বা না 80 করেন। নিচে থাকতে হবে প্রেশার। অবশ্যই, এবং সেক্ষেত্রে আপনি বারবার যেটা বলেছেন একটু চেকআপে যাতে চেকআপে, থাকে। হ্যাঁ অবশ্যই চেকআপে, ফ্রিকোয়েন্টলি না করুক, মাসে একবার প্রেশার মাপাক। ফ্রিকোয়েন্টলি মাপলে আবার কন্ট্রোলে থাকবে না। অতএব মাসে একবার, সপ্তাহে একবার মাপিয়ে এবং তার ওষুধ
তার কার্ডিওলজিস্টের কাছ থেকে চেঞ্জ করে নেবে দরকার হয় পছন্দ জি না হলে। অবশ্যই, এবং অনিয়ন্ত্রিত থাকলে সেক্ষেত্রে অবশ্যই কোনো ডাক্তারের সাথে benefit যোগাযোগ পাবে করে না, ঠিক কোনো করে benefit নেওয়া। পাবে না। জি, অনেক ধন্যবাদ। ডক্টর আব্দুল নূর, আপনার কাছ থেকে এখন যে বিষয়টি নিয়ে জানতে চাই সেটা হচ্ছে যে কোনো শ্বাসতন্ত্রের রোগ মানে আমরা জানি সর্দি, হাঁচি, কাশি এবং সেটার সাথে অ্যালার্জির একটা রিলেশন থাকে। সো অ্যালার্জির সাথে আসলে শ্বাসতন্ত্রের রোগের সম্পর্কটা কিরকম এবং সেটা প্রিভেন্ট করার জন্য আমাদের দেশের পার্সপেক্টিভে আপনি দর্শকদের কি বলতে চান? অ্যালার্জির বিশেষ করে আমাদের একটা খুব কমন যে রোগের নাম জানি সেটা হচ্ছে অ্যাজমা বা বাংলায় হাঁপানি বলি। এছাড়াও যে কমন যে আমরা যেটা বলেছিলাম যে অল্পতেই হাঁচি হতে থাকে, কখনো নাক দিয়ে পানি পড়তেই থাকে, নাক কেমন চুলকানি হয় অথবা গায়ে র্যাশ থাকে, এগুলো কিন্তু আমরা সবাই কমনলি অ্যালার্জি হিসেবেই জানি। তো এই অ্যালার্জিগুলো এক একজনের জন্য এক একটা অ্যালার্জি হয়। কেউ কেউ বলে যে আমার একটু অল্প ডাস্টে গেলে অ্যালার্জি হচ্ছে, কারো কোল্ডে গেলে অ্যালার্জি হচ্ছে, কারো বিশেষ খাবারে অ্যালার্জি হয়, কারো বাড়ি এনভায়রনমেন্টের জন্য অ্যালার্জি হয়। এটা হতে পারে, এটা রক্তের একটা বিশেষ মেকানিজমের মাধ্যমে এক একজনের জন্য এক একটা অ্যালার্জেন রেসপন্সিবল, এবং সেটা উনি যখন ওই এনভায়রনমেন্টে অথবা ওইটার সামনে যান বা ওইটাতে যান তখন ওই রক্তের exposure-এর উপর ভিত্তি করে তখন অ্যালার্জিটা শুরু হয়। অ্যালার্জিটা শুরু হয়ে যায়। তো আমাদের রেসপিরেটরি মেডিসিনে যেটা হয় যে এই সময়টা বিশেষ করে আমাদের এই সিজন যেটা যাচ্ছে, এখানে ডাস্টের কথা আগেই বলেছি, কোল্ড শুরু হয়েছে, যাদের এই বিষয়গুলো অ্যালার্জি আছে তারা বলবেন যে আমাদের খুব নাক দিয়ে পানি পড়তেই থাকে, বন্ধ হতে চায় না, হাঁচির পর হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, ভালো হচ্ছে না। বিশেষ করে আমরা বলবো যে অ্যাজমা যে রোগটা, এইটা মূলত একটা অ্যালার্জি বেসড রোগ, অর্থাৎ যাদের এই অ্যাট্রোপি বা অ্যালার্জি রয়েছে তাদের এইগুলোতে গেলে এটা ট্রিগার ফ্যাক্টর বলা হয়, তখন অ্যাজমা বা হাঁপানিটা বেড়ে যায়। এখন অ্যাজমা বা হাঁপানিটা বেড়ে গেলে আমরা আসলে কিভাবে বেঁচে থাকতে পারি বা অ্যালার্জিটা, এখন দেখুন যে এই কাদের বাড়ে। আবার আরেকটা বিষয় বলি যে হাউস হোল্ড বিষয় এটা, যেমন আমরা এখন শীত আসতেছে, আমরা পুরনো কাপড় বের করছি আলমারি থেকে, পুরনো কাপড় পরছে শীতের জন্য যে পোশাকগুলো বের করছি অনেক দিন বদ্ধ ছিল, তারপরে কম্বল বা এগুলো বদ্ধ করা ছিল, এটাও কিন্তু এখানে ডাস্ট এবং মাইটস থাকছে, এইটা একটা অ্যালার্জির কারণ। যার এগুলোতে অ্যালার্জি রয়েছে তারা এটা অ্যাভয়েড করবে। অ্যাভয়েডেন্স হচ্ছে অ্যালার্জির জন্য সবচেয়ে মানে অ্যালার্জিটাকে কার্যকর প্রিভেন্ট একটা করার বিষয়। জন্য, জি। বিশেষ করে এটাকে প্রতিরোধ করার জন্য সবচেয়ে উপযোগী বিষয় হচ্ছে এটা অ্যাভয়েড করা। এছাড়া আমরা অ্যান্টিহিস্টামিন বা অন্যান্য ঔষধের মাধ্যমে তো করতে পারি। আমি যেটা বলবো যে এই সময় যারা ওই কাপড়গুলোকে বের করবেন, যার অ্যালার্জি আছে উনি এটা অ্যাভয়েড করবেন, অন্য কেউ এটা করবেন, এবং এটাকে প্রপারলি ড্রাই করে রোদে শুকিয়ে এটা ব্যবহার করবেন। বিশেষ করে সামনে যখন কম্বল ব্যবহার করব আমরা, সেই কম্বলের জন্য যে কম্বলের যে কণিকাগুলি থাকে এগুলো যাদের অ্যালার্জি আছে উনি এটা অ্যাভয়েড করবেন। অর্থাৎ অ্যাভয়েডেন্সটাই হচ্ছে মেইন জিনিস। একদম লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে অ্যান্টি অ্যালার্জিক যে মেডিকেশনগুলো এগুলো কিন্তু অনেকেই যেহেতু এক্সপোজারের জন্য, ডাস্ট অ্যালার্জি বলি, পলেন অ্যালার্জি বলি, বা যে কোনো যেটাতে এক্সপোজার হয়ে তার অ্যালার্জি হচ্ছে, অনেকে কিন্তু অনেক লম্বা সময় এগুলো খেয়ে থাকেন। এটার জন্য কোনো ক্ষতিকর প্রভাব পড়তে পারে কিনা? আচ্ছা, এর মধ্যে বিষয় হচ্ছে যে একটু কারো ছোট করে বলতে হবে, আমরা আচ্ছা, একদম অনুষ্ঠানের আমরা শেষে। আসলে কিছু কিছু যে অভ্যাস হয়ে যায়, মানে তার ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, সেটা না করাটাই ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যাজমার বেলায় কখনো কখনো লম্বা সময় ধরে খেতে হয়। তারপরে যে কোনো জিনিসের ডিপেন্ডেন্সি যাতে না হয়, প্রতিটা জিনিসের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, নিজের ইচ্ছা মতো গ্রহণ না করাই ভালো, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক সময় এবং সঠিক নিয়মে ব্যবহার করাটাই ভালো। অবশ্যই অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকে ছিলেন অধ্যাপক ডক্টর অমল কুমার চৌধুরী এবং ডক্টর মোহাম্মদ আব্দুল নূর সাইম। ওনারা দুজনেই খুব বিশেষজ্ঞ হিসেবে দুটো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে অনেক ইজি কিছু সলিউশন দিয়েছেন, যেগুলো আমরা সাধারণ মানুষজন সহজে এগুলো ফলো করতে পারি এবং এই রোগগুলো থেকে নিজেদেরকে ভালো রাখতে পারি। স্পেশালি সিজনাল যে চেঞ্জগুলো আছে, আমরা যাতে একটু কেয়ারফুল থাকি, মাস্ক ব্যবহার করি, হাতটা একটু পরিষ্কার রাখি, এবং ক্রাউডেড এরিয়াগুলোতে একটু যাতে আমরা খেয়াল রাখি যে যারা রোগে ভুগছেন তারা যাতে এই রোগগুলো অন্য মানুষের মধ্যে স্প্রেড করে না দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আবার দেখাবো আগামী সপ্তাহে থাই বেবি ডাইপার স্বাস্থ্যগত অনুষ্ঠান থেকে। আজকে আমরা বিদায় নিচ্ছি।